বিশ্ব অর্থনীতির প্রভাব পড়েছে বাংলাদেশেও। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী জাতীয় এসএমই মেলার উদ্বোধন। মধ্যরাতে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচারণা। ভোটারদের মন জয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। এবং বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। পঞ্চম বাংলাদেশী হিসেবে হিমালয়ের চূড়ায় ওড়ালেন লাল সবুজের পতাকা। সবাইকে স্বাগত এশিয়া নিউজের দর্শক। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণ প্রজন্ম যাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষমতায় এসে কাজ শুরু করেছেন আওয়ামী লীগ সরকার। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী এ সময় আরো বলেন, শুধু পণ্য উৎপাদন করলেই হবে না, পণ্য উৎপাদনের সঙ্গে সঙ্গে পণ্য বাজারজাতকরণের দিকেও নজর দিতে হবে। তিনি আরো জানান, বিশ্ব অর্থনীতির প্রভাব পড়েছে বাংলাদেশে, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। দেশের শিল্প খাতে 100টি অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, মানুষের উদ্যম কাজে লাগাতে পারলেই সোনার বাংলাদেশ করে তোলা সম্ভব। এসএমই উদ্যোক্তারা একক বা যৌথভাবে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে পারে। পাশাপাশি আবার দেশের ভিতরে অভ্যন্তরীণ বাজার যাতে সৃষ্টি হয় তার জন্য দারিদ্র্য বিমোচন করে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো, সেদিকে বিশেষ দৃষ্টি রেখে আমাদের অর্থনৈতিক নীতিমালা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমি চাই যে এভাবেই আমরা যেন এগিয়ে যেতে পারি। আমি আবারও এই মেলা যেটা আয়োজন করা হয়েছে, এটা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে থাকা ক্ষুদ্র, মাঝারি এবং হস্তশিল্প সবকিছু প্রদর্শনী হবে, যা আমি মনে করি এই মেলার মাধ্যমে দেশের মানুষরা জানতে পারবে, আরও বেশি মানুষ উৎসাহিত হবে। এবার উপজেলা নির্বাচনের খবর। ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। শেষ সময়ে এসে প্রচারণা ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। ভোর থেকে প্রার্থী ও তাদের সমর্থকরা লিফলেট বিতরণ করছেন, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কি কি পদক্ষেপ নেবেন তা ভোটারদের জানাচ্ছেন প্রার্থীরা। এদিকে নির্বাচনকে ঘিরে 5 দিনের জন্য মাঠে নামছে বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা রক্ষা বাহিনী মোতায়েনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে পরিপত্র জারি করেছে। এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান। আমরা গরিবের জন্য যে সযত্ন যারা আমাকে দিক চায় তাই কাজ করবে, তারে আমরা ভোট দেব। যারা তরুণদেরকে আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আমরা তাদের পক্ষে সবসময় কাজ করছি। এরকম ব্যক্তিকেই চাই যারা স্বাধীনতার পক্ষে কাজ করেছে। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। পঞ্চম বাংলাদেশী হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। আজ বাংলাদেশ সময় সকাল 8:30টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। বেস ক্যাম্প টিমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান। হিমালয়ের স্মৃতিধারা চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন 1 এপ্রিল। চূড়াটি পর্বতের 15,500 ফুট ওপরে। সকাল 8:30টায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান। গত 1 দশকে হিমালয়ের নানা পর্বত জয় করেছেন পেশায় চিকিৎসক বাবর আলী। এর মধ্যে 2022 সালে প্রথম বাংলাদেশী হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম চূড়া আমা দাবলাম আরোহণ করেন বাবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি পরিচালিত হয় জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার
আহ্বান জানিয়েছেন। দুপুরে রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি বলেন, গ্রামে গঞ্জে তথা বাংলার প্রতিটি ঘরে ঘরে সংগঠনকে পৌঁছে দিতে হবে। রকিব মানিকের সাথে নিয়ে শহীদুল হক জীবন ও সামির আহমেদের ক্যামেরা আরো জানাচ্ছেন বাতন বিপ্লব। ঢাকঢোল আর মুহুর্মুহু স্লোগানে মুখরিত রাজপথ ধরে স্রোতের মতো আসা নেতাকর্মীদের ভিড়ে নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়। বঙ্গবন্ধুর স্বাধীনতা, ৭১ পরবর্তী বাংলাদেশ এবং ৫ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হৃদয়ে ধারণ করে একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে যারা অক্লান্ত পরিশ্রম আর দুরন্ত সাহস নিয়ে এগিয়ে চলছে, তাদেরই একজন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে ঘিরেই এই সম্মেলন। দীর্ঘ ২৭ বছরের লালিত স্বপ্নে যিনি সাফল্যের ধারাবাহিকতা এনে দিয়েছেন, লাল সবুজের পতাকাবাহী সেই বীর সন্তানের নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলা সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের ঢেউ খেলে যায়। এ যুগের শার্লক হোমস কিংবা হ্যামিলনের বাসিওয়ালার চেয়েও নেতাকর্মীদের কাছে বেশি কিছু বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। তাই তো নেতাকর্মীদের মুখে ওই একটি নামের রব উঠেছে। মহানগর নেতৃবৃন্দের পর কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের শুরুতেই আগমন ঘটে সম্মেলনের প্রধান অতিথি ডক্টর আব্দুস সোবহান গোলাপের। এ সময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত করার পাশাপাশি উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। জাতীয় সঙ্গীতের মুগ্ধতায় শুদ্ধতা ছড়িয়ে শুরু হয় শীর্ষ নেতাদের বক্তব্য, যেখানে প্রত্যেকে অকপটে স্বীকার করেন আলহাজ হারুনুর রশিদ সিআইপির অবদানের কথা। আমাদের প্রিয় নেতা আলহাজ হারুনুর রশিদ সিআইপি সারা জীবনের জন্য তার কাছে কৃতজ্ঞ। আমরা আশা করব আমাদের এই গার্ডিয়ানশিপ যেন উনি কোনোদিন প্রত্যাহার না করেন, আমরা তার দীর্ঘায়ু কামনা করি। এবং এই মহামনের সম্মেলনটা হচ্ছে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে আলহাজ হারুনুর রশিদ সাহেবের বলিষ্ঠ নেতৃত্বে সারা বাংলাদেশে সুসংগঠিত হচ্ছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। ২৭ বছরের সম্মেলন আজকে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলহাজ হারুনুর রশিদের নিরলস প্রচেষ্টায় বঙ্গবন্ধু সৈনিক লীগ আলোর মুখ দেখেছে, এটা চিরন্তন সত্য কথা। সম্মান ও মর্যাদার সহিত আজকে আমরা রাজনীতির আলোচনা করতে পারি, রাজনীতি করতে পারতেছি। অপশক্তির বিরুদ্ধে যারা এই বাংলাদেশের আমার স্বাধীনতাকে মানতে পারে নাই, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, ওই খুনি চক্রের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। আমরা কাঁধে কাঁধ দিলে এই বিএনপি জামাতের যে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। নেতাকর্মীদের ভালোবাসায় অভিভূত হলেও দু একজনের বিভক্তির বিষয়টি তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, সারা দেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে তিনি সম্মেলনের ব্যবস্থা করেছিলেন। এখনো যারা বিচ্ছিন্নভাবে দূরে থাকার চেষ্টা করছে, তাদের মূল স্রোতের সাথে থাকারও আহ্বান জানান এই বীর মুক্তিযোদ্ধা। শক্তিশালী করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী আজকে শক্তিশালী করার জন্য আজকে বঙ্গবন্ধু সৈনিক লীগ দিয়েছে। আমাদের এটার প্রধান অবদান গোলাম ভাই, কাদির ভাই, মাননীয় প্রধানমন্ত্রী, তাদেরকে শ্রদ্ধা করে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যতদিন বেঁচে থাকে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যেন আরো এগিয়ে যেতে পারি। তিনি জীবনের বাকি দিনগুলি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জন্য উৎসর্গ করেছেন উল্লেখ করে আরো বলেন, যে সংগঠন বঙ্গবন্ধুর নিজের নামের সাথে জড়িয়ে রয়েছে, সেই সংগঠনকে আধুনিক এবং স্মার্ট করে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। বেঁচে থাকি এই বঙ্গবন্ধু সৈনিক লীগ আল্লাহ যেন আমাকে আরো উন্নত করতে পারে, আরো বাংলার ঘরে ঘরে, গ্রামে গঞ্জে এবং থানা লেভেল থেকে সব জায়গায় যাইতে পারে। আল্লাহর রহমতে আমার দিকে যেভাবে আমার নামের উপরে ইনশাআল্লাহ বঙ্গবন্ধু সৈনিক লীগ যেখানে বলি সেখানে বলে আমি আছি, আমাকে নেন, আমাকে নেন, আমাকে নেন। এই যে একটা জাগরণ করে গেছে আজকে এই সম্মেলনে এত লোক হবে আমি চিন্তা করতে পারি নাই। আশা করি আগামীতে ইনশাআল্লাহ সম্মেলন করব, তখন মানে প্রধানমন্ত্রী থাকবে এবং কাদের ভাই থাকবে, গোলাপ ভাই থাকবে। ইনশাআল্লাহ আমরা ওই রেস কোর্স ময়দানে করবো।
সংগঠনে প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো বিভক্তি নয় উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আব্দুস সোবহান গোলাপ বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সৈনিক লীগের সার্বিক বিষয়ে অবগত। তার নির্দেশনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরামর্শে তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলেও যোগ করেন। আমি কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করেছি, ওরা বসে আবার পুনর্বিবেচনা করতে পারবে, সেই ক্ষমতা আমাদের আছে, সেই অধিকার আমাদের আছে। কাজে আপনারা এখানে হাউসটা শান্তিপূর্ণভাবে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওবায়দুল কাদেরের পরামর্শে কিন্তু আমি এখানে আসছি। সংগঠনের সুনাম অক্ষুণ্ণ রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ। সভাপতি ইঞ্জিনিয়ার A.K. মুজিবুর রহমান, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আবুল বরকত সেলিয়াবাদ সহসভাপতি। তারপর আয়োজন সহসভাপতি দিয়েছে বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আবুল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা, রাজপথে লড়াকু সৈনিক জনাব রতন রায় চৌধুরী। সাধারণ সম্পাদক বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনতা জনাব ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মাহমুদ। বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ কমিটি দক্ষিণ শাখা সভাপতি, বর্তমান যে আগের যে আহ্বায়ক কমিটি ছিল আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাহা সভাপতি। সহসভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনতা আমির মোহাম্মদ ইসমাইল হোসেন, জনতা জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক হিসাবে তার নাম ঘোষণা নির্বাচিত হয়েছে। কমিটি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে লিখিতভাবে তা জানানোর পরামর্শ দিয়েছেন ডক্টর আব্দুস সোবহান গোলাপ। আমি কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করেছি, ওরা বসে আবার পুনর্বিবেচনা করতে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংবাদের এই পর্যায়ে থাকছে সারা বাংলার খবর। লালমনিরহাটে তৃতীয় শ্রেণীর 2 ছাত্রকে সুপারি চুরির সন্দেহে পাশবিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। সদর উপজেলার হারাটি ইউনিয়নের ওকরাবাড়ির এলাকায় শুক্রবার রাতে শিশু নির্যাতনের এই ঘটনা ঘটে। তারা দুজনেই ওই এলাকার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। স্থানীয় অভিযোগ সূত্রে জানা যায়, সুপারি চুরির সন্দেহে ওই 2 শিশুকে ডেকে নিয়ে হাত পা বেঁধে বেধড়ক কিল ঘুষি ও লাঠি দিয়ে পেটায় সাগর ভ্যান্ডার নামের এক ব্যক্তি। এতে ওই 2 শিশু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে এলাকাবাসী শিশু দুটিকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় ওই নির্যাতিত শিশুদের একজনের ভাই লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি ওমর ফারুক। বাচ্চাদের গায়ে হাত না দিতে পারে। গাইবান্ধা সাঘাটা উপজেলা ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী 3টি ইট ভাটা মালিকের বিরুদ্ধে ৮০,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে উপজেলার সকল ইট ভাটা মালিকদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ডেকে এনে ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসাহাক আলী। এ সময় উপস্থিত ছিলেন বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নাসির উদ্দিন, বোনারপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। সাঘাটা উপজেলায় দীর্ঘদিন থেকে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই 10টি ইট ভাটা আইন অমান্য করে চালিয়ে আসছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলাকে কেন্দ্র করে তোলপাড় চলছে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে। দেশটির রাজধানী বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয়রা। এতে করে অন্তত 14 জন আহত হন, যাদের বেশিরভাগই পাকিস্তানি ও ভারতীয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবন, সড়ক সহ বিভিন্ন স্থানে বিদেশি শিক্ষার্থীদের বেধড়ক
পেটানো হচ্ছে। এই ঘটনার পর কিরগিজস্তানে অবস্থানরত ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশি শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এসব ছাত্রছাত্রীদের হোস্টেল বা ক্যাম্পাস ছেড়ে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হয়। দেশের বাইরে আরো খবর, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা কমপক্ষে 17 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েল বিমান হামলা চালানোর পর অন্তত 28 জন নিহত হয়েছেন। এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, নুসাইরাতের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় আরো বহু মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরো অনেকেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি এই আক্রমণের ফলে গত বছরের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 35,386 জন নিহত এবং আরো প্রায় 80,000 মানুষ আহত হয়েছেন। আমাদের এই পর্যায়ে থাকছে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। জরিমানা ছাড়া গাড়ি ও মোটরযানের কাগজপত্র হালনাগাদ করার সময় বাড়িয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। আগামী 30 জুন পর্যন্ত এই সময় বাড়ানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, শেষবারের মতো এই সময় বৃদ্ধি করা হয়েছে। এই সময়ের মধ্যে মূল কর ও ফি দিয়েই কাগজপত্র হালনাগাদ করতে পারবেন গাড়ি মালিকরা। চট্টগ্রাম থেকে সরর আমিন বাবুর রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব মোহাম্মদ মনিরুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, যারা গাড়ির কাগজপত্র হালনাগাদ করতে পারেননি তাদের কথা চিন্তা করে জরিমানা ছাড়া গাড়ি ও মোটরযানের কাগজপত্র হালনাগাদ করার সময় আগামী 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গাড়ির মালিকদের সুবিধার কথা বিবেচনায় এই সিদ্ধান্ত বলে জানান সংশ্লিষ্টরা। মাননীয় প্রধানমন্ত্রী এটা একটা সুযোগ দিয়েছেন আমাদের সকল মোটরযানের মালিক এবং শ্রমিকরা যাতে তাদের গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স কোনো প্রকার জরিমানা ছাড়াই সহজেই নবায়ন করতে পারে, সেটা যেন সবাই তাড়াতাড়ি করে ফেলে, এই সুযোগ যেন সবাই গ্রহণ করে। আগামী 30 জুন 2024 তারিখ পর্যন্ত যানবাহন এবং ড্রাইভিং লাইসেন্সের যে সকল বকেয়া বাকি রয়েছে সেই সকল বকেয়াতে আপনার কোনো ফাইন এবং জরিমানা ব্যতীত মালিক এবং শ্রমিক পক্ষ তাদের সকল প্রকার যানবাহন এবং ড্রাইভিং লাইসেন্সগুলো যদি বকেয়া থেকে থাকে আপডেট করে নিতে পারে। বিআরটিএর এই উদ্যোগে খুশি ড্রাইভার ও গাড়ির মালিকরা। গভর্নমেন্ট একটা সার্কুলার দেখলাম, ওটাতে দেখছি যে সরকার জরিমানা মাফ করছে। তখন আবার যখন জমা দিতে আসে তখন মোটামুটি আমি ভালো একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট পাইছিলাম। সহজে পাচ্ছি, কোনো হয়রানি পাইছি না। অন্যদেরকে কি যেন আহ্বান জানাচ্ছি, সবাই যেন এসে কাজটা করে নেয়। জরিমানা লাগে নাই, আমি তো ওটা যা দিয়ে দিছি, ব্যাংক ডপ সবগুলো আগে দিয়ে দিয়েছি। লাইসেন্স পিনকেট দেওয়ার জন্য আসছি, সুষ্ঠুভাবে কাজটা করতে পারছি। জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা করে মোটরযানের যেসব কাগজপত্রের কথা বলা হয়েছে তা হলো ফিটনেস, ট্যাক্স টোকেন ও রোড পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। বিশ্ব অর্থনীতির প্রভাব পড়েছে বাংলাদেশেও, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী জাতীয় এসএমই মেলার উদ্বোধন। মধ্যরাতে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচারণা। ভোটারদের মন জয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। এবং বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী, পঞ্চম বাংলাদেশী হিসেবে হিমালয়ের চূড়ায় ওড়ালেন লাল সবুজের পতাকা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।